এরপর যদি আমার অভিজ্ঞতার কথা বলেন, আমি একটা জিনিসই বলবো, এই জায়গাটা ভিউ হিসেবে যদি আপনি দেখেন মানে অসাধারণ। মানে এখানে এলে আপনি হতাশ হয়ে ফিরে যাবেন না। আর শেষ মুহূর্তে যে আমাদের জন্য এত সুন্দর একটা জায়গা বা এত সুন্দর একটা মুহূর্ত অপেক্ষায় ছিল, এটা কিন্তু জানা ছিল না। কি অসাধারণ জায়গা, দারুণ জায়গা। এইটা হচ্ছে সম্ভবত ফরেস্ট বাংলো, মানে লোকজন কাউকে দেখছি না, বাকি গেস্টরা আছে, ওনারা বসে আছেন আর আমরা আছি এই দিকটা, যেটা এইবার কিছুটা এগিয়ে আমরা আরও একটু ডেন্স ফরেস্টের দিকে ঢুকবো। ওখানে একটা জঙ্গল বাড়ি হয়েছে নতুন, সন্ধান পেয়েছি, তো সেইখানে আজকে আমাদের রাত্রি যাপন। যদি আপনারা ঠিক এর পরেই কিছুদিন পরেই বর্ষাকালে অথবা শীতকালে আসেন, মানে মেনলি আমি বলবো বর্ষাকালে, যখন চারদিক সবুজ হয়ে থাকে, আমাদের আজকের গল্পের মূল থিম একটাই, হারিয়ে যাওয়া আমিটাকে নতুন করে, নতুন রঙে, নতুনভাবে ফিরে পেতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একদম তাই। আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের নতুন যাত্রাপথে, নতুন অভিযানে। তবে প্রশ্ন এখন একটাই, এবারের ভ্রমণে কিন্তু আমি একা নই, এই যে রয়েছে উমেশ দা। আপনারা প্রশ্ন রেখেছিলেন যে উমেশ দা কই, অনেকে আমায় কমেন্ট করে জানিয়েছিলেন। তো আজ কিন্তু উমেশ দা একটা সময় করে মানে নিজেকে, এই যে বললাম একটু আগে, আবার ফিরে পেতে আজকের বেরোনোটা, তাই তো? একদম। অনেকদিন পর বলতে আজকে আমরা কোথায় যাব জানি না, আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। যেখানে ভালো লাগবে এই জঙ্গল পাহাড়ের মধ্যে মন যেখানে চাইবে সেখানেই আমরা দুজন হারিয়ে যেতে চাই, এবং সেই উদ্দেশ্য নিয়েই আমাদের আজকে বেরোলো। একদম তাই। এখন যেই রোডের ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বর্ধমান থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা। জাস্ট কিছুক্ষণ আগে আমরা পার করলাম সোনামুখী। জানি না কোথায় যাব, গাড়ি ছুটছে, আমরা এগোচ্ছি। আর আমাদের সাথে কিন্তু জয়েন করবে আরও কিছুক্ষণ পর। উৎসাহটা আপনাদের আরেকটু বাড়ুক, এখনই তাই জন্য নামটা বলছি না, আপনারাও চেনেন, অবশ্যই চেনেন। তো কিছুক্ষণ পর বাঁকুড়া থেকে উনি আমাদের সঙ্গে জয়েন করবে। আমরা কিন্তু আজকে এই রাস্তাটা ছাড়াও দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে দুর্গাপুর হয়ে বাঁকুড়া পৌঁছতে পারতাম, কিন্তু না, ওই গ্রামের রাস্তা যে আমাদের বরাবর ভালো লাগে। আর না, গ্রামের রাস্তা বললে ভুল হবে, এখন এসব রাস্তা অনেক উন্নত হয়ে গেছে, আগের মতো আর নেই। দেখতেই পাচ্ছেন একদম স্মুথলি যাচ্ছি আমরা, তাই তো? একদম ভালো রাস্তা। আর এই রাস্তায় আরেকটা কমন ব্যাপার, যেটা বাদিকে খালি লেখা আছে, এইমাত্র পার করলাম, জায়গায় জায়গায় লেখা আছে, কিছুটা পার করলেই এলিফ্যান্ট ক্রসিং জোন। কারণ এই রাস্তায় প্রচুর পরিমাণে কিন্তু হাতি পারাপার করে, তাই জন্য সতর্কবার্তা দেওয়া আছে রাস্তার ধারে ধারেই। এই যে দেখছেন এই তেমাথা মোড়, এইটাই কিন্তু এই রাস্তাটাই, ডান দিকের রাস্তাটাই কিন্তু দুর্গাপুর থেকে এসে কানেক্ট হচ্ছে এখানে। আর আমরা এলাম বর্ধমানের দিক থেকে, এই বেলিয়াতোর থেকেই আবার এই সোজাসুজি রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে ওই 21-22 কিলোমিটার হবে বাঁকুড়া এখান থেকে, এই সোজা রাস্তাটা। আচ্ছা উমেশদা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, মানে এই বাঁকুড়া রাস্তায়, মানে যখন আমরা বাঁকুড়া ঢুকে গেছি অলরেডি, আশেপাশের দৃশ্যটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে না আস্তে আস্তে? আশেপাশের দৃশ্যটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে যে এখানে তোমার রাস্তাঘাট এমনি ফাঁকা ফাঁকা, চারিদিকে গাছপালা, যার জন্য দৃশ্যটা একদম খুব মানে মনোরম লাগে, ফাঁকা ফাঁকা লাগে। ঘন্টা দেড়েক ধরে অপেক্ষায় আমরা বাঁকুড়া রেলওয়ে স্টেশনে। ঘড়িতে বাজছে এখন বেলা 1টা, যেতে হবে এখনও পথ জানি না কতটা, ঘন্টা 1.5 থেকে 2 লেট। হ্যাঁ চলুন। এবারের গল্প আমাদের এই 3 মূর্তিকে নিয়েই। বাঁকুড়া থেকে এখন আমরা রওনা দিলাম খাতড়া হয়ে রানীবাঁধের রাস্তায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানীবাঁধে, আর এরপরে হয়তো আরও প্রবেশ করব রিমোট এরিয়ায়। এখানেই কাছাকাছি আজকের জন্য কোথাও একটা স্টে করব, কারণ অলরেডি ঘড়িতে বাজছে 2:30, দুপুর 2:30।
অনেকটা পথ চলে এসেছি, প্রায় ঘর থেকে 170 কিলোমিটারের কাছাকাছি। তো এইখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, কিছু মানে এখানে যে দোকানপাট আছে, মার্কেট রয়েছে, টুকটাক কিছু খাবার দাবার নিয়ে নিলাম সঙ্গে। বলা যায় না, কাজে তো লাগলেও লাগতে পারে। রাস্তা তো দারুণ, কিন্তু মেজদা রোদের তেজটা দেখেছো? হ্যাঁ দেখো একবার খালি। আমরা নেহাত এসির মধ্যে আছি বলে বুঝতে পারছি না, কিন্তু বাইরে টেম্পারেচার এত বেশি। কারণ আমরা এসেছি কোথায় সেটা আগে আমাকে ভাবতে হবে যে আমরা এসেছি একদম পশ্চিমবঙ্গের একটা মানে উষ্ণ জায়গা, সেটা হচ্ছে বাঁকুড়া। এবং কিন্তু না জানো তো, রাত্রেবেলা কিন্তু পুরো ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তাই না শোভনদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘর বাড়ি নেই, ফাঁকা ফাঁকা জায়গা, গাছপালা আছে, হাওয়া চলাচল হবে। 3টের পরে আশা করছি একটু আমাদের মনোরম পরিবেশ পাবো। আমরা এখানেই থাকবো তো আজকে? হ্যাঁ, আমরা চলে এসেছি, রানীবাঁধ পেরিয়ে গেছি, সুতানের জঙ্গলের মধ্যে ঢুকে গেছি বলা যায়। এইবার কিছুটা এগিয়ে আমরা আরও একটু ডেন্স ফরেস্টের দিকে ঢুকবো। ওখানে একটা জঙ্গল বাড়ি হয়েছে নতুন, সন্ধান পেয়েছি, তো সেইখানে আজকে আমাদের রাত্রি যাপন। একদমই তাই। আমরা পুরোপুরি একটা মানে ইন্টারনেটের মাধ্যমে রিভিউ দেখলাম, সব কিছু দেখে ঠিকঠাক মনে হলো, তো আজকে রাত্রিবাসটা ওখানেই করব। চলে এসেছি আর কিছুটা, জাস্ট অল্পটুকু রাস্তা। লাস্ট আমার যতটুকু মনে পড়ছে, ঠিক এরকমই একটা জায়গার সাথে আমি আপনাদের পরিচয় করেছিলাম, যেটা আমঝর্ণা গ্রামে অবস্থিত। হ্যাঁ ঠিক ধরেছেন, করম হিল ভিউ রিসর্টের। একদমই তাই, ঠিক আজকে কিন্তু আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটার সাথে আমি করম হিল ভিউ রিসর্টের সম্পূর্ণরূপে মিল খুঁজে পাচ্ছি, এবং তার থেকেও বলা যায় আরও সুন্দর। দেখুন, আমি একবার জাস্ট ক্যামেরাটা ঘোরাই, তাহলে ঠিক আপনারাও বুঝতে পারবেন। প্রকৃতির টানে এভাবেই যে নিজেদের অজান্তে আমরা পৌঁছে যাব এত সুন্দর একটা জায়গায়, পাহাড় জঙ্গলে ঘেরা এই জঙ্গল বাড়িতে। সুতান ফরেস্টের সবুজের সমাহারে জঙ্গলে ঘেরা পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনার শরীর মনে থাকা সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমিষে, এই কয়েক মুহূর্তে। স্বাগত জানানো হলো আমাদের এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত এই অসহ্য গরমে। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমরা যেটাকে একটু কায়দা করে বলে থাকি ওয়েলকাম ড্রিঙ্কস। আজকে আমরা থাকবো হচ্ছে এই রুমটায়। এটা নন এসি রুম, এসি রুমটা এখন রেডি হয়নি তাই দেখাতে পারছি না। সেম রুম, শুধু এসিটা নেই, এই হচ্ছে ব্যাপার। এদিকে একটা খাট রয়েছে, কিং সাইজ বেড, এদিকে ওয়ার্ড্রপ দিয়েছেন ওনারা, জিনিসপত্র রাখতে পারেন ওয়ার্ড্রপের ভেতর। আচ্ছা লক আছে, চাবিটা মনে হয় এখনও দেয়নি। আচ্ছা এসি ওখানে পয়েন্ট করা আছে, ভবিষ্যতে হয়তো আর কদিন পর বা কয়েক মাস পর এই ঘরটা হয়তো এসি হয়ে যাবে। তো এখন এই ফ্যান দেওয়া রয়েছে নন এসি যেহেতু, রয়েছে একটা টিভি, এদিকে হচ্ছে মিরর কাম বেসিন, আর এইটা হচ্ছে বাথরুম। এই যে একদম ওয়েস্টার্ন টয়লেট, সব ব্যবস্থাই রয়েছে। এই হচ্ছে ঠিক রুমের ভিউটা, যথেষ্ট স্পেসিয়াস, ঠিকঠাকই আছে রুম। এদিকটা জানলা খুললে সেই অসাধারণ ভিউ, হাওয়াও আসছে বেশ ভালোই। এখানে রুম রয়েছে ছটা হচ্ছে মাড হাউস। আমরা রয়েছি মাড হাউসে। আর এইদিকে ওই যে দূরে ছোট ছোট কটেজগুলো দেখছেন, হ্যাঁ আমি পরে এগুলো দেখাচ্ছি আরও ডিটেলসে, পরে রুমগুলো আপনাদের দেখাবো। এই যে কটেজগুলো, মোট ডান দিক থেকে বাঁ দিকে 4টে কটেজ রয়েছে। এখনো পর্যন্ত সব ব্যবস্থা ভালো করে চালু হয়নি। মেন যেটা ব্যাপার হচ্ছে, এটা একদম নতুন একটা রিসর্ট, নতুন একটা থাকার জায়গা এই এত সুন্দর পাহাড়ের কোলে। এটা মার্চ মাস থেকে চালু হয়েছে, মানে এবছরের মার্চ মাসে, মানে এখন বয়স ধরতে গেলে ওই 2 মাস পরিপূর্ণ হবে এর বয়স। তাই আমার এই পেছনে যে রুমগুলো আপনারা দেখছেন, তো
তো এগুলো হচ্ছে সবকটা রুম কিন্তু এসি নয়, এসি নন এসি মিলিয়ে আছে। হয়তো পরবর্তী সময় বা কয়েক মাস পর পুরোটাই সবটাই এসি হয়ে যাবে। দুপুর গড়িয়ে বেলা প্রায় 3টে। দীর্ঘ পথ পেরিয়ে এবার পালা মধ্যাহ্নভোজনের। তুমি যে বিষয়টি এখানে মন ছুঁয়ে গেল, হয়তো এতক্ষণে সেটা আপনারাও ধরে ফেলেছেন। একদমই তাই। এখানকার ঐতিহ্য আর আন্তরিকতার ছোঁয়া বজায় রাখতে খাবার পরিবেশন করা হয়েছে কাঁচা শাল পাতায়। কি ব্যাপারটা অত্যন্ত আকর্ষণীয়, তাই না? এরকম প্রকৃতির নিস্তব্ধতা, চারপাশের সবুজ আর এমন ঘরোয়া আয়োজন, সব মিলিয়ে এই দুপুরের খাবার যেন শুধুই পেট ভরানোর নয়, বরং পুরো ভ্রমণের এক আন্তরিক ও স্মরণীয় অধ্যায় হয়ে রইল। এরপর আর নেই কোনো তাড়াহুড়ো, নেই কোনো পিছু ডাক। এখন সময়টা শুধু নিজের মতো করে কাটিয়ে নেওয়ার। এত সুন্দর চারপাশের নিস্তব্ধ সবুজ শান্ত পরিবেশে একটু হাঁটা, একটু থেমে থাকা, আর নিজের অজান্তেই যেন নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। ঠিক একটু আগে আপনারা যে মুহূর্তটা দেখলেন, আমরা ডাইনিংয়ে বসে লাঞ্চ করছি, তখন বেলা 3টে বেজে 10 কি 15, আর এখন ঘড়িতে বাজছে 8টা বাজতে 5 মিনিট। একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে, আপনারা অনেকেই ভাবেন একটা ট্রাভেল ব্লগার, মানে একটা ব্লগারের লাইফে, ট্রাভেল ব্লগারের লাইফে সবচেয়ে আনন্দ খুশির মুহূর্ত হয়তো এগুলোই। বেড়াতে যাচ্ছে, ঘুরছে ফিরছে, খাওয়া দাওয়া করছে, আনন্দ হয়ে উঠলোর। এটা কিন্তু ভুল, একদমই নয়। এরপর বাইরে যাই, বাকিটা বলি। অনেক অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু স্যাক্রিফাইস থেকে থাকে, যেটা হচ্ছে এই যে আমি যে রুমটা থেকে বেরোলাম, এই রুমে আমি জাস্ট চেক ইন করেছি, ঘড়িতে তখন 7টা বেজে 45 মিনিট, মানে জাস্ট 10 মিনিট হচ্ছে ফ্রেশ হয়ে স্নান টান করে এই জাস্ট বেরোলাম। তার কারণটা কি, সেটা হচ্ছে এই দেখুন, এই যে দেখছেন ওপরে সিলিংটা, এই সিলিংটা হঠাৎ করেই কালকে রাতে পুরো ভেঙে পড়ে যায় একদম এখান থেকে। এটা পুরোটা ঠিক করতে সময় লেগেছে, মানে আমরা যখন থেকে এসেছি তখন থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো, বেশি বই কম নয়। ভাবতে পারছেন, সেই সকাল 5:30টায় উঠেছি, 5:30টায় ওঠার পর মানে জাস্ট একটুও বসার সময় হয়নি, ঘুরে বেড়াচ্ছি বাইরে বাইরে, কী করব। এইটা হচ্ছে ফ্যাক্ট। অনেক কিছু লুকিয়ে থাকে স্ক্রিনের ওপরে, যারা দেখছেন তাদের এই ভিডিওর মাধ্যমে অনেক ভালো কিছু মুহূর্ত, অনেক ভালো কিছু জিনিস শেয়ার করছি, তাই ভেতরের ব্যাপারটা কখনোই আপনারা কিন্তু বুঝতে পারেন না। সমন্দা, চা খাওয়া হয়েছে? উমেশদা কই? আরেকটা কথা তো আপনাদের বলাই হলো না, একটু আগে মানে ভালো রকম বৃষ্টি হয়ে গেল, এর জন্য পরিবেশ আবহাওয়া কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। বাকি গেস্টরা আছে, ওনারা বসে আছেন, আর আমরা আছি এই দিকটা, যেটা তো আমি আপনাদের দুপুরবেলায় দেখালাম। দেখুন একবার কত সুন্দর লাগছে। হ্যাঁ দেখুন, চারিদিকে যত লাইট ছিল ওনারা জ্বালিয়ে দিয়েছেন। সামনের দিকটা যাব একটু পরে, উমেশ রেস্ট নিচ্ছে ঘরে, বেচারা দুপুর থেকে ও শুতে পারিনি আর কি। যাই হোক, এত সুন্দর লাগছে আমাদের রিসর্টটা, এটাই দেখানোর আপনাদের। আমি দেখেছি এইসব রিসর্টগুলো পাহাড়ে, এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে সন্ধ্যাবেলায় কিন্তু চারিদিকটা যখন লাইট জ্বলে, রিসর্টের সৌন্দর্য মানে দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। আর তার সাথে রয়েছে চারিদিকে, ওই দিকটা হচ্ছে জঙ্গল, সকালেই তো দেখেছেন দুপুরেই। আর তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে চারিদিকে ঝিঝি পোকার ডাক, একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে। সন্ধে হতেই গরম গরম পেঁয়াজি পকোড়া এসে হাজির। কিছুক্ষণ পর বাইরে বেরোতেই দেখি শালপাতা চিকেনের প্রস্তুতি পর্বের প্রথম ভাগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগুনের উষ্ণতা, কাঠপোড়া ধোয়ার গন্ধ,
জঙ্গলের গভীর নিস্তব্ধতা এরকম বন্য প্রকৃতিতে, আর তার ওপর একের পর এক উমেশ তার কণ্ঠে বাংলা গান, সব মিলিয়ে আজকের মুহূর্তগুলোই যেন এই সন্ধ্যেটা সত্যি মনে রাখার মতো। যেটা আপনারা দেখলেন পাতা পোড়া চিকেন, মানে শাল পাতা চিকেন, সরি পাতা পোড়া বলছি, আসলে জিনিসটা একটু বেশি পুড়ে গেছে ওই জন্য পাতা পোড়া বলে দিয়েছি, অ্যাকচুয়ালি শাল পাতা চিকেন, তাই তো? হ্যাঁ, শালপাতা চিকেন, কিন্তু এটা একটু বার্ন বেশি হয়। আমি একটু খেয়ে দেখি, টেস্ট করে দেখি। মশলার যে স্বাদটা সেটা কম। এর আগে আমি গুড়গুড়ি পালে খেয়েছিলাম, করম হিলভিউ মানে আমঝর্ণায় খেয়েছিলাম, সব থেকে বেস্ট কিন্তু ছিল আমঝর্ণায় যেটা খেয়েছিলাম করম হিলে, দারুণ করেছিল, আপনারা সেই ভিডিও দেখেছেন। আর এখানে একটা জিনিস কি ভালো লাগলো, যেটা হচ্ছে এই যে শালপাতা চিকেনটা না, এই চিকেনটা আরও আছে, আমরা 500 গ্রাম অর্ডার দিয়েছিলাম, তো 1 কেজির দাম হচ্ছে 700 টাকা, 500 গ্রামের দাম মানে তার হাফ, দামটা ঠিকঠাক আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রিজনেবল রেট একদম। বাঁকুড়ার সুতান ফরেস্টে পাহাড়ের কোলে এরকম একটা ভোরের প্রতীক্ষা আমার নয়, অনেকেরই থেকে থাকে। যারা প্রকৃতি ভালোবাসেন, যারা পাহাড় প্রেমী, যারা ভ্রমণ প্রেমী, ভ্রমণ করতে ভালোবাসেন, স্ক্রিনের ওপারে তারা হয়তো আমার কথাটা পুরোপুরি উপলব্ধি করতে পারছেন। রাত্রে ঘুম তো ঠিকঠাকই হয়েছে, কিন্তু একটা প্রবলেম। সুশান্তদা কই? নেই সুশান্তদা কই? একটু ডাকো সুশান্তদা, একটু চা হবে দাদা? হ্যাঁ ঠিক আছে, একটু লাল চা করুন। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আমার এই হোমস্টে হোটেল রিসোর্টের সাথে একটা ব্যাপারেই আপত্তি, মানে একটা ব্যাপারেই ঠিক আমি খুশি হতে পারি না, যেটা হচ্ছে ওনারা যে সফট বালিশটা দেয় তুলতুলে এত নরম, এবার যখনই কি হচ্ছে শুচ্ছি, হ্যাঁ মানে মাথা এত ঢুকে যাচ্ছে, এমনভাবে নেমে যাচ্ছে, মানে সকালবেলা যখন উঠছি, ঘুম থেকে যখন উঠছি, ঘাড় মাথা হ্যাঁ কেরকম একটা যন্ত্রণা হচ্ছে, কেরকম একটা মানে অন্যরকম একটা ফিল, যেটা কিন্তু হার্ড বালিশে বা হার্ড যখন আপনি শোবেন বেডে তখন কিন্তু এটা হয় না। এই যে দেখছেন আমার সামনে এটা সোলার, এইটার মাধ্যমে কিন্তু ওনারা পুরোপুরি সাবমার্সালে যে জলটা ওঠে সেটা কিন্তু এটার মাধ্যমে ওনারা ওঠান। আচ্ছা, এই যে এখন আমি নিচে নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কালকে এই দিকে আসা হয়নি দুপুরের দিকে। এই যে দেখছেন এদিকে সামনে যে কটেজটা, এগুলো কিন্তু এখনও রেডি হয়নি, এগুলো রিকনস্ট্রাকশানে কাজ চলছে। অ্যাটাচ বাথরুম এগুলোর সঙ্গে মানে ছিল না, সেই কাজটাই ওনারা করছেন, শুরু করে দিয়েছেন। আশা করছি পুজোর মধ্যে, এবারের পুজোর মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। পরপর 4টে কটেজ আছে, 2, 3, 4। দেখুন এখান থেকে কিন্তু ওপরের ভিউটাও দেখতে দারুণ সুন্দর লাগছে, একদম চারধারে যেদিকেই তাকাবেন অপরূপ দৃশ্য। এখন বাজছে সকাল 7:20 কি 30, বেশ ভালোই একটু গরম রয়েছে, আসলে গাছের একটা পাতাও নড়ছে না, হাওয়া কিচ্ছু নেই। তবে কিন্তু এই জায়গাটা যদি আপনারা ঠিক এর পরেই কিছুদিন পরেই বর্ষাকালে অথবা শীতকালে আসেন, মানে মেনলি আমি বলবো বর্ষাকালে, যখন চারদিক সবুজ হয়ে থাকে, জায়গাটা কিন্তু দারুণ লাগবে। আবার বলছি, যারা প্রকৃতিপ্রেমী তারাই আমার এই কথার অর্থ পুরোপুরি বুঝতে পারবেন। কোনো বিলাসিতা নয়, সকালের সহজ সরল জলখাবারের মেনুতে ছিল আমাদের লুচি আর আলু ঘুগনির তরকারি। এরপর যদি আমার অভিজ্ঞতার কথা বলেন, আমি একটা জিনিসই বলবো, এই জায়গাটা ভিউ হিসেবে যদি আপনি দেখেন মানে অসাধারণ, মানে এখানে এলে আপনি হতাশ হয়ে ফিরে যাবেন না। আর যদি বলেন পরিষেবা, তাহলে বলবো মোটামুটি। দেখুন এটা হবেই, কারণ আপনি এমন একটা জায়গায় এসছেন, রিমোট একটা জায়গায়, পাহাড় জঙ্গলকে নিয়ে আছেন,
অনেক দূরে, মানে শহরাঞ্চল থেকে, মানে মেন টাউন থেকে অনেকটা দূরে। তো তাই জন্যই মনের মতো ইচ্ছে মতো যেটা চাইবেন, যখন যেমন চাইবেন পাবেন না, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, ব্যাস এই আর কি। জানি না হঠাৎ করে কেন উত্তরবঙ্গের ডুয়ার্সের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। দুপাশে ঘন সবুজের সমারোহ, সামান্য উঁচু নিচু আঁকা বাঁকা এই বনপথ প্রকৃতি যেন নিজের নীরবতায় আমাদের স্বাগত জানাচ্ছিল। কিছু মুহূর্তের জন্য হয়তো আমরা সত্যি হারিয়ে ফেলেছিলাম নিজেদেরকে সুতান ফরেস্টের এই গভীর থেকে গভীর জঙ্গলে। কোন লাগলো বলুন এই ছোট্ট 5 কিলোমিটারের জঙ্গল সাফারিটা। জঙ্গল যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা নাম্বার 1। এটা কিন্তু আমি মানে একদম 100% নিশ্চিত করতে পারি। তার কারণটা হচ্ছে, দেখুন আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে সুতান ফরেস্ট বাংলো। মেন হচ্ছে সুতান, এতদিন মানে পর্বের প্রথম থেকে যে শুনে আসছেন সুতান পাহাড়, এই জায়গাটাই কিন্তু এটা। শেষ মুহূর্তে যে আমাদের জন্য এত সুন্দর একটা জায়গা বা এত সুন্দর একটা মুহূর্ত অপেক্ষায় ছিল, এটা কিন্তু জানা ছিল না। কি অসাধারণ জায়গা, দারুণ জায়গা। এইটা হচ্ছে সম্ভবত ফরেস্ট বাংলো, মানে লোকজন কাউকে দেখছি না, তাই পর্যটকদের থাকার কোনো ব্যবস্থা আছে কি না এটা আপনাদের কনফার্ম এখনই করতে পারছি না। তারা দেওয়া রয়েছে কোনো ফোন নম্বর বা অনলাইনে যে বুকিংয়ের ওয়েবসাইট, সেরকম কিছু কিন্তু লেখা নেই। তবে যেটা ভালো লাগার একটা বিষয় সেটা হচ্ছে এই যে এই দিকে দুটো ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারে কিন্তু আপনারা উঠে পুরো জঙ্গলের একদম 360 ডিগ্রি যে ভিউ সেটা কিন্তু দেখতে পাবেন। বা যদি একটু বিকেলের দিকে অথবা ভোরের দিকে আসেন, যে ভোর হচ্ছে সেই সময়টা, তাহলে কিন্তু বিভিন্ন রকম জন্তু জানোয়ারের মানে পশু পাখিরও কিন্তু দেখা পেতে পারেন। ওই যে ওনারা উঠেছেন ওয়াচ টাওয়ারে, হ্যাঁ ওনারা এসছেন আমাদের মতোই বেড়াতে। এই যে পাশাপাশি দুটো গাড়ি। কে হলো, এদিকে এসো। ঠিক আছে, কেমন লাগছে? ভালো। দেখুন জায়গাটা একবার পুরোটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন জায়গাটা কতটা অসাধারণ। দারুণ একটা সুন্দর সময় কেটে যাবে এখানে এলে, এইটুকু বলতে পারি। এই হচ্ছে আরেকটা ব্যাপার, যেটা এইটা বলছে এই বাংলোর পেছন দিয়েই দেখুন, এটা নাকি বলছে নদী। তবে এই নদীটার নাম কিন্তু আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস, এখানে দেখুন এই যে কাটা তার দিয়ে কীরকম ঘেরা আছে। স্বপনদা, হাতির জন্য না? দেখুন, দেখতে পাচ্ছেন পুরো বাংলোটা কিন্তু কাটা তার দিয়ে ঘেরা। দেখুন, এই বাংলোটা ছিল আগে পুরনো বাংলোটা, এটা পরে এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে নতুন ওই বাংলোটা বানায়, কিন্তু তাও পরিচর্যার অভাবে, এত জঙ্গলের মধ্যে ইন্টেরিয়ার তো পরিষেবার অভাব, মানে এখন গভর্নমেন্ট বাংলোটাও আর অ্যাক্টিভ নেই। আগে আগে এই জায়গাটা থাকার ব্যবস্থা ছিল, নষ্ট হয়ে যায় আর কি। আজকের জন্য এ পর্যন্তই। আমরা পৌঁছে যাব আরও একটা নতুন জায়গায়, নতুন পর্বে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের আগামী গল্পের। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।